নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে গেছি আপনাদের কমার্স 24 আওয়ার্স এই কমপ্লিট সলিউশনে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটি নতুন টপিক আলোচনা করব, যে টপিকটি আপনারা দেখতেই পাচ্ছেন, অপারেটিং সাইকেল। কিন্তু না বন্ধুরা, আজকে আমরা অপারেটিং সাইকেল আলোচনা করব না। আজকে আমরা যেটা জানবো, এই অপারেটিং সাইকেল কিভাবে কোন একটি বিজনেসের অ্যাসেটকে প্রভাবিত করে, কোন একটি বিজনেসের অ্যাসেটের নেচার পরিবর্তন করে দেয়, অর্থাৎ কোন কোন পরিস্থিতিতে কোন কোন ক্ষেত্রে এই অপারেটিং সাইকেল কোন একটি অ্যাসেটকে কারেন্ট অ্যাসেটে রূপান্তর করে, আবার কখন সেই অ্যাসেটকে নন কারেন্ট অ্যাসেটে রূপান্তর করে দেয়। অর্থাৎ এই অপারেটিং সাইকেলের এমন ক্ষমতা যে কিনা সেই বিজনেসের অ্যাসেটকে নির্ধারণ করে দেয় কখন তুমি কারেন্ট অ্যাসেট হবে আর কখন তুমি নন কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য হবে। আজকের এই ভিডিওটি আমরা কেস টু কেস স্টাডি করব। কেস টু কেস স্টাডি করে আমরা জানবো কখন একটি অ্যাসেট কারেন্ট অ্যাসেট এবং কখন একটি অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য হবে। আজকে এটি আমাদের পার্ট 1 ভিডিও। আমরা খুবই তাড়াতাড়ি এই ভিডিওটির পার্ট 2 ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা আলোচনা করব এই অপারেটিং সাইকেলের নিরিখেই কখন কোন পরিস্থিতিতে কোন একটি বিজনেসের দায়গুলির পরিবর্তন ঘটে যায়, অর্থাৎ কোন একটি বিজনেসের যে দায়গুলি থাকে সেই দায়গুলিকে কখন কারেন্ট লাইবিলিটি আবার কখন নন কারেন্ট লাইবিলিটি হিসেবে গণ্য করা হয়, সেটা আমরা এই ভিডিওর পরেই পার্ট 2 ভিডিওতে আমরা শিখে নেব। তাহলে বন্ধুরা, আমাদের কিন্তু কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি সম্বন্ধে পুরোপুরি পিকচার ক্লিয়ার হয়ে যাবে। তো আসুন শুরু করি আজকের ক্লাস। ইস্যুস রিলেটিং টু কারেন্ট অ্যান্ড নন কারেন্ট ক্লাসিফিকেশন অফ অ্যাসেট, অর্থাৎ যে কারণে আমাদের অ্যাসেটের কারেন্ট এবং নন কারেন্টের ক্লাসিফিকেশন অবশ্যই জানা প্রয়োজন। সেই কারণটি ছিল বন্ধুরা, আপনারা জানেন কোম্পানি আইন 2013, এই কোম্পানি আইন 2013-তে তার শিডিউল 3-তে আমাদের বলে গেছিল যে আপনারা ব্যালেন্স শিট যেটা তৈরি করেন কোন একটি বিজনেসের, সেই বিজনেসের ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যে সমস্ত সম্পত্তিগুলোকে দেখাবেন, সেই সমস্ত সম্পত্তিগুলোকে আইদার কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবেন অর নন কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাতে পারবেন। অর্থাৎ এই সেপারেট ক্লাসিফিকেশন আপনাদের করতেই হবে, সেটা শিডিউল 3-তে বলে দেওয়া ছিল। আর সেই কারণে কিন্তু আমাদের এখন থেকে জানতে হবে কখন কোন কোন পরিস্থিতিতে একটি বিজনেসের অ্যাসেটকে কারেন্ট অ্যাসেট এবং কখন কোন কোন পরিস্থিতিতে একটি বিজনেসের অ্যাসেটকে নন কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য করা হবে। তো দেখে নি বন্ধুরা, এই শিডিউল 3-তেই কারেন্ট অ্যাসেটের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছিল, সেই ডেফিনেশনটি দ্য অ্যাসেট হুইচ ইজ এক্সপেক্টেড টু বি রিয়েলাইজড, অর্থাৎ কোন একটি বিজনেসে যে অ্যাসেট গুলো থাকবে সেই অ্যাসেট গুলোকে যদি আপনারা এক্সপেক্ট করতে পারেন যে রিয়েলাইজ করবেন, অথবা যে অ্যাসেট গুলো আছে সেই অ্যাসেট গুলোকে আপনারা ইন্টেন্ডেড ফর সেল রেখেছেন কি উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে, অর্থাৎ আপনি সেই অ্যাসেট গুলোর ব্যবসা করছেন, বিক্রি করছেন। সেই অ্যাসেট গুলো কিনেছেন কেন? বেচার জন্য, বিক্রি করার জন্য। অথবা কনজিউম করছেন, অর্থাৎ আপনার উৎপাদন প্রক্রিয়া আছে, আপনার উৎপাদন করতে হয় আপনাকে, সেই অ্যাসেট গুলো কেন রেখেছেন? উৎপাদনের জন্য। উইদিন অ্যান অপারেটিং সাইকেল, একটি অপারেটিং সাইকেলের মধ্যে, অর্থাৎ আপনি যে অ্যাসেটস গুলো আপনার বিজনেসে আছে, আপনি সেই অ্যাসেটস গুলোকে রেখেছেন হয় বিক্রয়ের জন্য, অথবা আপনি অনুমান করছেন, এক্সপেক্ট করছেন যে আপনি সেই অ্যাসেট গুলোকে বিক্রি করে অর্থ পাবেন, অথবা সেই অ্যাসেট গুলোকে আপনি ইউজ করবেন উৎপাদন প্রক্রিয়াতে, ব্যবহার করবেন বিজনেসে, যেটা কিনা একটি অপারেটিং সাইকেলের মধ্যে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। অথবা 12 মাস 12 মান্থস আফটার দ্য লাস্ট ব্যালেন্স শিট, অর্থাৎ আপনার যে লাস্ট ব্যালেন্স শিট ছিল, ধরে নি বন্ধুরা আমরা আপনার লাস্ট ব্যালেন্স শিট ছিল 31 ডিসেম্বর সাপোজ 2019, 31 ডিসেম্বর 2019 লাস্ট ব্যালেন্স শিট ছিল। তাহলে এরপর থেকে ইয়ার আবার স্টার্ট হবে, অ্যাকাউন্টিং ইয়ার, এবং নিশ্চয়ই এই 12 মাসের শেষে আবার লাস্ট অ্যাকাউন্টিং ইয়ারটা পড়বে আপনার 31 ডিসেম্বর 2020। ক্লিয়ার? তাহলে এই লাস্ট ব্যালেন্স শিট ছিল আপনার 31 ডিসেম্বর 2019-এ তৈরি হয়েছে। 31 ডিসেম্বর 19-এ আপনি যে অ্যাসেটস গুলো আছে, সেই অ্যাসেটস গুলোকে আপনি কি ভাবছেন যে এগুলো আমার কারেন্ট অ্যাসেট না এগুলো আমার নন কারেন্ট অ্যাসেট, অর্থাৎ কিভাবে আমি দেখাবো কোনগুলোকে কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য করবো এবং কোন অ্যাসেট গুলোকে আমরা নন কারেন্ট অ্যাসেট হিসেবে ক্লাসিফাই করব। এইখানে সমস্যাটা দাঁড়িয়েছে। তাহলে এই সমস্যার মেটানোর জন্য বলা হচ্ছে কি, আপনার বিজনেসে যে অপারেটিং সাইকেল, সেই অপারেটিং সাইকেলের মধ্যে অথবা এই ব্যালেন্স শিটটা আপনি যবে করেছেন সেই ব্যালেন্স শিটের পরের যে 12 মাস, এই 12 মাসের মধ্যে যদি আপনি সেই অ্যাসেটস গুলোকে
মনে করেন যে রিয়েলাইজ করে নেবেন, বিক্রি করে দেবেন, বা যদি আপনি ভাবেন যে না সেই অ্যাসেটগুলো আমরা বিক্রি করে দেবো 12 মাসের মধ্যে বা অপারেটিং সাইকেলের মধ্যে, বা সেই অ্যাসেটগুলোকে আপনি ব্যবহার করে দেবেন উৎপাদন প্রক্রিয়াতে, তাহলে সেই অ্যাসেটগুলোকে আপনি কি হিসেবে ক্লাসিফাই করবেন? শ্যাল বি ক্লাসিফাইড অ্যাজ কারেন্ট অ্যাসেট হিসেবে ক্লাসিফাই করবেন। অর্থাৎ একটি অপারেটিং সাইকেলের মধ্যে বা আপনার লাস্ট ব্যালেন্স শিটের 12 মাসের মধ্যে যদি কোনো সম্পত্তিকে আপনি এক্সপেক্ট করেন, রিয়েলাইজ করে নিচ্ছেন, তাহলেও সেটি কারেন্ট অ্যাসেট। বা যে আপনি অ্যাসেটগুলো রেখেছেন সেই অ্যাসেটগুলোকে আপনি বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছেন, যেটা কিনা আপনি একটি অপারেটিং সাইকেল বা 12 মাসের মধ্যে আপনি বিক্রি করে দেবেন, তাহলেও সেটি কারেন্ট অ্যাসেট। বা যদি সেই অ্যাসেটকে আপনি ব্যবহার করে ফেলেন উৎপাদন প্রক্রিয়াতে, যেটা কিনা অপারেটিং সাইকেলের মধ্যেই বা 12 মাসের মধ্যে, তাহলেও সেটি কারেন্ট অ্যাসেট হিসেবে আপনি গণ্য করবেন। ক্লিয়ার বন্ধুরা? তো দেখে নিই নন কারেন্ট অ্যাসেট কাকে বলছি। নন কারেন্ট অ্যাসেটের বন্ধুরা কোম্পানি আইন শিডিউল 3 তে যে ডেফিনেশন দিয়েছে সেই ডেফিনেশনটি হলো all other assets shall be classified as non current asset। অর্থাৎ যে অ্যাসেটগুলো কারেন্ট অ্যাসেট নয় সেইগুলোকেই আপনারা গণ্য করবেন নন কারেন্ট অ্যাসেট হিসেবে। খুব সহজ ডেফিনেশন না বন্ধুরা? এই ডেফিনেশন দিলে কিন্তু আপনাদের পরীক্ষায় চলবে না। যদি আপনাদের পরীক্ষায় আসে হোয়াট ইজ নন কারেন্ট অ্যাসেট, তাহলে কিন্তু আপনাদেরকে কারেন্ট অ্যাসেটের ডেফিনেশনটা মনে রাখতে হবে। এই কারেন্ট অ্যাসেটের ডেফিনেশনে 3টে জায়গায় নট লাগিয়ে দেবেন, 3টে জায়গায় নট লাগিয়ে দেবেন, তাহলে সেই ডেফিনেশনটা নন কারেন্ট অ্যাসেটের ডেফিনেশন হিসেবে গণ্য হয়ে যাবে। কোন কোন জায়গা সেগুলো দেখে নিই। দ্য অ্যাসেট হুইচ ইজ নট, এই জায়গায় আপনাকে নট লাগাতে হবে। হুইচ ইজ নট এক্সপেক্টেড টু বি রিয়েলাইজড অর নট, এখানে নট লাগাতে হবে। নট ইন্টেন্ডেড ফর সেল অর নট কনজিউমড, এখানে নট লাগাতে হবে। এই 3টে জায়গায় আপনাকে নট লাগাতে হবে। নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, এই 3 জায়গায় আপনাকে নট লাগাতে হবে, 3টে নট। তাহলে ডেফিনেশনটা কিন্তু আপনার নন কারেন্ট অ্যাসেটের ডেফিনেশন হয়ে যাবে। এবং শেষে এসে একটা জায়গায় নন লাগিয়ে দেবেন, এখানে এই যে নন কারেন্ট অ্যাসেট। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে? দ্য অ্যাসেট হুইচ ইজ নট এক্সপেক্টেড টু বি রিয়েলাইজড or not intended for sale or not consumed within an operating cycle or 12 months after the last balance sheet shall be classified as non-current asset। ওকে বন্ধুরা, নিশ্চয়ই বিষয়টা সহজ হয়েছে। তো নেক্সট দেখে নিই এবার অপারেটিং সাইকেল। কারণ বন্ধুরা এই ডেফিনেশনটা দাঁড়িয়ে আছে কিন্তু পুরোপুরি অপারেটিং সাইকেলের উপর। এই 12 মাসের গল্পটা তো আপনাদের বুঝিয়ে দিলাম যে আপনার লাস্ট যে ব্যালেন্স শিট, সাপোজ মনে করুন 2019, এই 2019-এর পরে যে 12 মাসটা শেষ হচ্ছে 31 ডিসেম্বর 2020, তাহলে এই যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি কোনো সম্পত্তি বিক্রি করছেন কিনা বা সেই সম্পত্তিকে ব্যবহার করে ফেলছেন কিনা। যদি করে ফেলেন তাহলে সেটাকে আপনারা 31 ডিসেম্বর 2019-এ কারেন্ট অ্যাসেট হিসেবে ক্লাসিফাই করবেন, আর তা না হলে নন কারেন্ট অ্যাসেট হিসেবে আপনারা দেখাবেন। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অপারেটিং সাইকেলটা। তো এই অপারেটিং সাইকেলটা আগে একটু বুঝে নিই আমরা। রিক্যাপ অফ অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল আপনারা জানেন বন্ধুরা, যারা আমাদের অপারেটিং সাইকেলের ভিডিওটি দেখেছেন তাদের ক্ষেত্রে বলছি না, যারা আজকে আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য একটু রিক্যাপ করে দিচ্ছি যে অপারেটিং সাইকেল রান হচ্ছে সাপোজ ধরুন ক্যাশ দিয়ে। আপনি একটি উৎপাদন প্রক্রিয়া শুরু করছেন। আপনার উৎপাদন প্রক্রিয়া শুরু করতে গেলে কি লাগবে? প্রথমে কাঁচামাল লাগবে। তাহলে আপনার কাঁচামালে বিনিয়োগ করলেন কিছু টাকা, অর্থাৎ কিছু টাকা দিয়ে আপনি কাঁচামাল ক্রয় করলেন। তাহলে এখানে যে টাকাটা বিনিয়োগ করলেন সেই টাকাটা ব্লক হয়ে গেল। সেই টাকাটা তো আপনি সঙ্গে সঙ্গে চাইলে আমি কাঁচামালগুলো বিক্রি করে টাকা সংগ্রহ করবেন তা তো নয়, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে কাঁচামালগুলোকে ফিনিশড প্রোডাক্টে পরিণত করা, তারপরে সেই ফিনিশড প্রোডাক্টগুলো বিক্রি করে আমাকে ক্যাশ উদ্ধার করতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে আপনি কিন্তু উৎপাদন প্রক্রিয়া নেমেছেন। অর্থাৎ আপনি যে টাকাটা বিনিয়োগ করে দিলেন, সাপোজ মনে করুন এখানে 1 লাখ টাকা আপনি বিনিয়োগ করে ফেললেন কাঁচামাল ক্রয়ে, তাই সেই 1 লাখ টাকা কি আপনি সঙ্গে সঙ্গে উদ্ধার করতে পারবেন না। এরপরে সেই কৃত কাঁচামালগুলোকে আপনি নেক্সট প্রসেসে পাঠাবেন, উৎপাদন প্রক্রিয়াতে পাঠাবেন। উৎপাদন প্রক্রিয়া যাকে বলছে আমরা WIP। এবং সেই কাঁচামাল তো লেগে গেল এখানে, এই কাঁচামালের সঙ্গে আরো কিছু বিনিয়োগ কিন্তু আপনাকে এখানে করতে হবে। আপনারা জানেন আপনাকে ওয়েজেসে ব্যয় করতে হবে। মজুরি ছাড়া তো এই উৎপাদন প্রক্রিয়া কে চালাবে? আপনার মজুর ছাড়া। তাই মজুরদেরকে মজুরি দিতে হবে, এছাড়া অন্যান্য ব্যয় করতে হবে আপনাকে। অর্থাৎ এই প্রসেসেও কিন্তু আপনাকে প্রচুর টাকা বিনিয়োগ করতে হলো। তাহলে ওখানে 1 লাখ, এখানে মনে করুন আপনার 50,000 বিনিয়োগ হয়ে গেল এখনো পর্যন্ত। নেক্সট উৎপাদন প্রক্রিয়া শেষের পর আপনি পেয়ে গেলেন ফিনিশ গুডস। আপনার মনে খুব আনন্দ যে আপনি পণ্য তৈরি করে ফেলেছেন। এবার ফিনিশ গুডস নিয়ে কি করবেন? আপনাকে বিক্রি করতে হবে। আপনার যদি কপাল খুবই ভালো থাকে তাহলে এগুলো সব নগদে বিক্রি হতে পারে। নগদে বিক্রি হলে এখান থেকে সরাসরি আপনি নগদের আগমন ঘটে যাবে আপনার কাছে।
অর্থাৎ আপনি যে 1 লাখ প্লাস 50,000 লাগিয়েছিলেন বিজনেসে, সেই 1.5 লাখ টাকা তো ফিরে এলোই, প্লাস প্রফিটটা আপনার ফিরে এলো। আপনি তো প্রফিটে বিক্রি করবেন এই জিনিসগুলো, তাই না? তাহলে এইভাবে কিন্তু আপনার নগদ ফিরে আসতে পারে। অর্থাৎ নগদ যে আপনি বিনিয়োগ করলেন, সেই বিনিয়োগকৃত নগদ ফিরে আসতে যে সময় লাগছে, সেই সময়টাকে বলছি আমরা একটি অপারেটিং সাইকেল। কিন্তু আপনার যদি কপাল খারাপ হয়, তাহলে সেটাকে আপনাকে ধারে বিক্রি করতে হবে। তখন আপনাকে ধারে বিক্রি করতে হবে। আর ধারে বিক্রি করলে জানেন বন্ধুরা, আপনার ট্রেড রিসিভেবল সৃষ্টি হবে, অর্থাৎ ডেটর সৃষ্টি হবে। সেই ডেটরসরা টাকা দিতে কিছু সময় নেবে। ফলে আপনার যা অলরেডি বিনিয়োগ করে রেখেছিলেন 1 লাখ আর 50,000, 1.5 লাখ টাকা, প্লাস ফিনিশ গুডসেও আপনাকে মেনটেন করতে আরো কিছু ব্যয় হয়েছে, সেই সমস্ত টাকা কিন্তু ডেটরসের হাতে গিয়ে গচ্ছিত হয়ে গেল। ডেটরসরা হয়তো 1 মাস বা 2 মাস পরে সেই টাকা আমাদের ফেরত দিল। তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে অপারেটিং সাইকেলটা কিন্তু আরেকটু দীর্ঘায়িত হয়ে গেল। সেক্ষেত্রে আমার অপারেটিং সাইকেলের আকারটা একটু বড় হয়ে যাবে এবং অপারেটিং সাইকেলটাও বড় হয়ে যাবে। তো এই ছিল আজকের অপারেটিং সাইকেল একটি রিক্যাপ। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে অপারেটিং সাইকেল একটি বিজনেসে কিভাবে রান করে। এটি একটি আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠান বললাম। যদি আপনারা একটা ট্রেডিং অর্গানাইজেশনের ক্ষেত্রে ভাবেন, ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে যদি ভাবেন আপনি অপারেটিং সাইকেল কিরকম হয়, আমি একদম সহজ কথায় বলে দিই। আপনাকে ক্যাশ বিনিয়োগ করতে হবে পারচেস করতে, পারচেস অফ গুডস। আপনি পারচেস করলেন, সেই পারচেসগুলোকে আপনি কি করবেন, এনে স্টোর করবেন, আপনার দোকানে স্টোর করবেন বা আপনার গোডাউনে স্টোর করবেন। সেই স্টোরে রাখা পারচেসগুলোকে আপনাকে কি করতে হবে, এবার আপনাকে বিক্রির ব্যবস্থা করতে হবে। তাহলে এই যে বিক্রির ব্যবস্থা, বিক্রি করলে তো আপনার ক্যাশ ফিরে আসবে। তাহলে ক্যাশ যে আপনি পারচেস করেছিলেন, বিনিয়োগ করেছিলেন পারচেসে, গুডসে, সেই গুডসগুলো স্টোর করেছিলেন এবং এই জায়গাটাতে পারচেস স্টোরিং করতে গিয়ে আপনাকে আরো কিছু ব্যয় করতে হয়েছে, এমনকি আপনাকে সেল করতে গিয়েও আরো কিছু ব্যয় করতে হয়েছে। সেখানে তো আপনার কিছু কিছু করে নগদ বিনিয়োগ হয়ে আছে। তাহলে আলটিমেট এইভাবে যে নগদটা পুনরায় ফিরে আসছে আপনার কাছে, এই ফিরে আসতে অর্থাৎ নগদের বিনিয়োগ এবং সেই নগদের ফিরে আসা যে সময় লাগছে, সেই সময়টাকে বলছি আমরা একটি অপারেটিং সাইকেল। তবে বন্ধুরা, এখানেও একটি বিষয় মনে রাখতে হবে, কারণ আপনি তো ভাগ্যবান বিক্রেতা নন যে সব পণ্য আপনার নগদে বিক্রি হবে। কিছু ক্রেডিট সেল তো হতেই পারে। তাহলে ক্রেডিটে তো কিছু পণ্য বিক্রি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অপারেটিং সাইকেলটা একটু বড় হয়ে যাবে। সেক্ষেত্রে নগদটা ফিরে আসতে আরো একটু বেশি সময় নেবে, 1 মাস 2 মাস হয়তো আরো বেশি সময় লাগবে। সেক্ষেত্রে আপনার অপারেটিং সাইকেলটাও অটোমেটিক্যালি একটু বড় হয়ে যাবে। তো যাই হোক, ক্যাশ টু ক্যাশ অর্থাৎ ক্যাশ বিনিয়োগ করলেন, এই ক্যাশ পুনরায় আপনার হাতে ফিরে আসতে ক্যাশ টু ক্যাশ হতে যত সময় লাগছে কোন একটি বিজনেসে, সেই সময়টাকে বলা হচ্ছে কোন একটি বিজনেসের অপারেটিং সাইকেল। ক্লিয়ার বন্ধুরা? তো দেখিনি বন্ধুরা, এই অপারেটিং সাইকেলের নিরিখে কখন একটি অ্যাসেটকে কারেন্ট অ্যাসেট এবং কখন একটি অ্যাসেটকে নন কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য করা হয় অন দ্য বেসিস অফ অপারেটিং সাইকেল, কারেন্ট অ্যাসেট ভার্সেস নন কারেন্ট অ্যাসেট। প্রথমে আমরা কেস 1 নিয়ে আলোচনা করব। কেস 1-এ আমরা ধরে নিয়েছি একটি বিজনেসের অপারেটিং সাইকেল হচ্ছে আপনার 16 মাস, এবং সেখানে আমরা আরেকটি অনুমান করে নিয়েছি যে সেই বিজনেসের একটি অ্যাসেট আছে, সেই অ্যাসেট থেকে আমরা এক্সপেক্ট করছি যে রিয়েলাইজ করবো অ্যাসেটটিকে, সেই পিরিয়ডটা হচ্ছে আমাদের 13 মাসের। তাহলে আমাদের এক্সপেক্টেড রিয়েলাইজেশন পিরিয়ড হচ্ছে 13 মাস, অর্থাৎ সেই অ্যাসেটটিকে আমরা বাজারে বিক্রি করে দেবো, এটা আমরা এক্সপেক্ট করছি উইদিন 13 মান্থস, 13 মাসের মধ্যে আমরা বিক্রি করে দেবো। সেই বিজনেসের অ্যাসেট, যে বিজনেসের অপারেটিং সাইকেল হচ্ছে 16 মাস, অর্থাৎ ওই যে চক্রটা এঁকেছিলাম আমরা, সেই চক্রটা সম্পন্ন হতে সময় লাগে সেই বিজনেস 16 মাস। তাহলে এই বিজনেসের এই অ্যাসেট গুলোকে সেই বিজনেস কি হিসেবে দেখাবে, কি হিসেবে ক্লাসিফাই করবে, কারেন্ট অ্যাসেট হিসেবে না নন কারেন্ট অ্যাসেট হিসেবে? একদম ঠিক ধরেছেন বন্ধুরা, কারেন্ট অ্যাসেট হিসেবে ক্লাসিফাই করবে, কারণ এক্সপেক্টেড রিয়েলাইজেশন পিরিয়ডটা হচ্ছে লেস দ্যান অ্যান অপারেটিং সাইকেল, অর্থাৎ দ্য অ্যাসেট ইজ টু বি ক্লাসিফাইড অ্যাজ কারেন্ট অ্যাসেট as the realization period is less than the operating cycle of the business, অর্থাৎ ওই বিজনেসের রিয়েলাইজেশন পিরিয়ড ধরা হয়েছে 13 মাস, যেটা কিনা ওই বিজনেসের অপারেটিং সাইকেলের চেয়ে কম, তাই আমরা এটিকে কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য করলাম। যদিও বা বন্ধুরা খেয়াল করে দেখুন, এক্সপেক্টেড রিয়েলাইজেশন পিরিয়ডটা কিন্তু 12 মাসকে অতিক্রম করে গেছে, অর্থাৎ আপনার যে লাস্ট ব্যালেন্স শিট ছিল, সেই লাস্ট ব্যালেন্স শিটের 12 মাসকে কিন্তু অতিক্রম করে গেছে। করে গেলেও যেহেতু অপারেটিং সাইকেলের মধ্যেই আপনি এক্সপেক্ট করতে পেরেছেন রিয়েলাইজ করবেন সেই অ্যাসেটটিকে, তাই আপনারা কনফিডেন্টলি বলবেন সেই অ্যাসেটটিকে কারেন্ট অ্যাসেট হিসেবেই ক্লাসিফাই করতে হবে। তো আমরা এখানে কি বুঝলাম, যে রিয়েলাইজেশন পিরিয়ড যদি অপারেটিং সাইকেলের চেয়ে কম হয়, সেক্ষেত্রে 12 মাসের গল্পটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি বলবেন সেই অ্যাসেটটি কারেন্ট অ্যাসেট। নেক্সট কেস 2। কেস 2 তো আমরা ধরে নিয়েছি একটি বিজনেসের অপারেটিং সাইকেল পিরিয়ড হচ্ছে 11 মাস, এবং সেখানে আমরা আরো একটি বিষয় অনুমান করছি যে এক্সপেক্টেড রিয়েলাইজেশন পিরিয়ডটা আমরা অনুমান করছি কোন একটি অ্যাসেটের, সেই বিজনেসের কোন একটি অ্যাসেটের 12 মাস।
তাহলে এবার তো দেখুন বন্ধুরা কি হয়ে গেল, এক্সপেক্টেড রিয়েলাইজেশন পিরিয়ড ইজ গ্রেটার দ্যান অপারেটিং সাইকেল অফ দ্য বিজনেস। এরকম ক্ষেত্রে কি হবে, এবার যখনই বন্ধু এক্সপেক্টেড রিয়েলাইজেশন পিরিয়ড অপারেটিং সাইকেলকে ছাড়িয়ে যাবে কোনো একটি বিজনেসের, তখন কিন্তু আপনাকে দেখতেই হবে 12 মাসকে ছাড়িয়েছে কিনা। না বন্ধুরা, অনুমান করা হচ্ছে, কি এক্সপেক্ট করা হচ্ছে, রিয়েলাইজেশন হবে 12 মাসের মধ্যেই। তাহলে আমরা এই অ্যাসেটটিকেও আমরা কারেন্ট অ্যাসেট বলবো, কারণ 12 মাসকে তো অতিক্রম করছে না এক্সপেক্টেড রিয়েলাইজেশন পিরিয়ড। ঠিক ধরেছেন আপনারা। The asset is to be classified as current asset as the realization period is equal to a period of 12 months from the date of balance sheet, although it is more than the operating cycle period. অর্থাৎ বন্ধুরা, অপারেটিং সাইকেল পিরিয়ডকে যদি আপনার এক্সপেক্টেড রিয়েলাইজেশন পিরিয়ড যদি ছাড়িয়েও যায়, তাহলে আপনারা 12 মাসের বিষয়টা মনে রাখতে হবে, 12 মাসটা দেখতে হবে 12 মাসকে ছাড়িয়ে গেছে কিনা। যদি 12 মাসকে ছাড়িয়ে যায় তবে আপনি অন্য কিছু ভাববেন। যদি 12 মাসের কম থাকে এক্সপেক্টেড রিয়েলাইজেশন পিরিয়ড, তাহলে আপনারা কি বলবেন, সেটিকেও কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য করবেন। অর্থাৎ রিয়েলাইজেশন পিরিয়ড অপারেটিং সাইকেলের বেশি হলে আপনাকে দেখতে হবে 12 মাসটি, অর্থাৎ সেই রিয়েলাইজেশন পিরিয়ড 12 মাসকে অতিক্রম করছে কিনা। অর্থাৎ এক্ষেত্রে কি দেখলাম আমরা, যে রিলেশন পিরিয়ড ইজ গ্রেটার দ্যান অপারেটিং সাইকেল বাট নট মোর দ্যান 12 মান্থস ফ্রম দ্য ডেট অফ লাস্ট ব্যালেন্স শিট। তাই আমরা এই অ্যাসেটকে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য করলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট কেস 3। কেস 3তে আমরা অনুমান করছি অপারেটিং সাইকেল একটি বিজনেসের 10 মাসের, এবং আরো একটি বিষয় অনুমান করে নিচ্ছি আমরা, এক্সপেক্টেড রিয়েলাইজেশন পিরিয়ড ইজ 13 মাস। সেই বিজনেসে একটি অ্যাসেট আছে যার এক্সপেক্টেড রিয়েলাইজেশন পিরিয়ড, অর্থাৎ আমরা এক্সপেক্ট করছি যে সেই অ্যাসেটটিকে আমরা বিক্রি করে আদায় করব অর্থ 13 মাসের মধ্যে। এবার দেখুন তো বন্ধুরা, এবারও তাই হলো, এক্সপেক্টেড রিয়েলাইজেশন পিরিয়ড ইজ গ্রেটার দ্যান অপারেটিং সাইকেল অ্যান্ড অলসো গ্রেটার দ্যান 12 মান্থস, তাই নয়? এবার কি আমরা সেই অ্যাসেটটিকে কারেন্ট অ্যাসেট বলতে পারবো? একদম ঠিক ধরেছেন বন্ধুরা, আমরা কারেন্ট অ্যাসেট বলতে পারবো না, নন কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য করা হবে। দ্য অ্যাসেট ইজ টু বি ক্লাসিফাইড অ্যাজ নন কারেন্ট অ্যাসেট অ্যাজ দ্য realization period is more than the operating cycle period and also exceeds ছাড়িয়ে যাচ্ছে কাকে, the period of 12 months from the date of balance sheet। অর্থাৎ যখন রিয়েলাইজেশন পিরিয়ড আপনার অপারেটিং সাইকেলকে ছাড়িয়ে যাবে এবং 12 মাসকেও ছাড়িয়ে যাবে, অর্থাৎ also more than the 12 months from the date of the last balance sheet, তখন সেই অ্যাসেটকে বলবো আমরা নন কারেন্ট অ্যাসেট। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো খুব তাড়াতাড়ি এই কেস স্টাডিগুলির কনক্লুশন দেখে নিই। 1 নম্বরে আমরা কি দেখলাম, যে রিয়েলাইজেশন পিরিয়ড কম ছিল অপারেটিং সাইকেলের থেকে, অর্থাৎ রিয়েলাইজেশন পিরিয়ড যদি আপনারা দেখতে পান আপনারা অপারেটিং সাইকেলের চেয়ে কম আছে বা সমান আছে অপারেটিং সাইকেলের, তাহলে সেই অ্যাসেটকে আপনি কি বলবেন, কারেন্ট অ্যাসেট বলবেন। কেস 2তে আমরা কি দেখলাম, কেস 2তে আমরা দেখলাম রিয়েলাইজেশন পিরিয়ড অপারেটিং সাইকেলকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ রিয়েলাইজেশন পিরিয়ড ওয়াজ মোর দ্যান অপারেটিং সাইকেল। তখন কিন্তু আপনাদের 12 মাসের বিষয়টা মনে রাখতে হবে, অর্থাৎ 12 মাসকে ছাড়িয়ে গেছে কিনা দেখতে হবে। আমাদের কেস 2তে 12 মাসকে ছাড়ায়নি, কারণ কেস 2তে রিলেশন পিরিয়ডই ছিল 12 মাস, যেটা কিনা 12 মাসের সমান। তাই আমরা বলেছিলাম এক্ষেত্রেও কিন্তু সেটিকে কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ রিলেশন পিরিয়ড অপারেটিং সাইকেলকে ছাড়িয়ে গেল, যদি 12 মাসকে না ছাড়িয়ে যায় তাহলে কিন্তু আমরা সেটাকে কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য করব। এবং কেস 3তে আমরা দেখলাম যে রিলেশন পিরিয়ড অপারেটিং সাইকেলকে ছাড়িয়ে গেছে এবং 12 মাসকেও ছাড়িয়ে গেছে। তাহলে অপারেটিং সাইকেলকে যদি ছাড়িয়ে যায় এবং 12 মাসকে যদি ছাড়িয়ে যায়, শুধুমাত্র সেই ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাসেটকে নন কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য করা হবে। তো বন্ধুরা, আপনারা যদি আরো এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনাদের মতো আমরা আরো নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারি। আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে। এবং আপনারা চাইলে আপনারা মনের মতো টপিক আমাদের দেবেন, সেই টপিকের উপর কিন্তু আমরা ভিডিও করব। আমাদের ফলো করতে পারেন commerce24hours.blogspot.com এ। আমাদের ফেসবুক পেজেও একটু লাইক দিয়ে রাখতে পারেন, কারণ আমরা অনেক সময় অনেক আপডেট কিন্তু ফেসবুক পেজেও আপলোড করে থাকি। তো বন্ধুরা, আজ এইটুকুই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।